গুড মর্নিং ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে সত্যজিৎবাবু বাড়িতে পুলিশ প্রোটেকশন বসাচ্ছেন। বৃন্দা তাকে জিজ্ঞাসা করছে যে জিজ্ঞাসা করতেই তিনি জানাচ্ছেন যে হোলি অনুষ্ঠানে, এমনকি মিসেস কলকাতা কম্পিটিশনে ওই মহিলা আড়ালে থাকা সেই মহিলা কোনো সামান্য মহিলা নয়। ও যে কোনো রকমের খারাপ কাজ করতে পারে আর যে কোনোভাবে এই পরিবারের আর রাঙার ক্ষতি করে দিতে পারে। এই কথাটি ভেবেই এই স্টেপটা তিনি নিচ্ছেন। এটা শুনে আহিরি বলছে, এটা তো খুব রিস্কি একটা ব্যাপার। তাহলে তো এই বাড়ির সবাই থাকবে কি করে? যদি রাঙাকে মারার জন্য ওই মহিলা সত্যিই কোনো বড় প্ল্যানিং করে থাকেন, তাহলে তো রাঙাকে অনেক সাবধানে থাকতে হবে। বৃন্দা এই সুযোগে তখন বলছে যে এত কিছু শোনার পরে বাড়ির সবাই রাঙাকে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলার পারমিশন কিভাবে দিচ্ছেন? কারণ এটা খেলতে গেলে তো তাকে বাইরে যেতে হবে, তখন তো তার লাইফের রিস্কটা আরও বাড়বে। এমনকি তার সঙ্গে সঙ্গে তো বাড়ির লোকেরও বিপদ, কেননা বাড়ির লোকও তো খেলাটা দেখতে যাবে। তখন যদি বাড়ির সবার কোনো বিপদ হয় তখন একলব্যকে বলছে আবার যে এই জন্য বলছে যে স্টেট চ্যাম্পিয়নশিপ থেকে রাঙার নামটা বাদ দিয়ে দাও, এখন বরঞ্চ রাঙাকে খেলতে যেতে হবে না, তাহলে যদি বিপদটা একটু কমে। একলব্য বলছে যে কিন্তু বড় বৌদি, রাঙা তো খেলতে চাইছে। সেই সময় কিন্তু রাঙা সেখানে চলে আসে। রাঙা এসে বলছে যে আমার নামটা স্টেট চ্যাম্পিয়নশিপ থেকে একদম বাদ দিস না, আমি খেলবো আর আমি লড়াই করে এই কম্পিটিশনটা ঠিক জিততে পারবো। যাই হয়ে যাক, আমার নামটা ভুলেও কাটিস না, তোরা ভুলেও বাদ দিস না, এরকমভাবে রিকোয়েস্ট করে যাচ্ছে রাঙা। বলছে আমি তোদের কোনো ক্ষতি হতে দেব না, আর সেই মহিলা যদি সেই কম্পিটিশনেও আসে তাহলে আমি তাকে ছাড়বো না, সবার সামনে তার মুখোশটা আমি টেনে খুলে দেব। এটা শোনার পর বৃন্দা বলছে, তুই চুপ কর, তুই আর এই বড় বড় কথা বলে আমাদের সবার জীবনের লাইফ রিস্কটা বাড়িয়ে দিস না। এটা শোনার পর তো একলব্যের মা বলছে রাঙাকে যে তুই শান্ত হ, এটা নিয়ে সত্যি আমাদের সবাইকে কিন্তু এবার একটু ভাবতে হবে। রাঙা তখন বলছে তোরা একদম চিন্তা করিস না, কিচ্ছু হবে না, আমার পুলিশবাবুর সাথে কথা হয়ে গেছে। সত্যজিৎবাবু তখন জানাচ্ছে যে রাঙার প্রোটেকশনের জন্য তারা কি কি ব্যবস্থা নিয়েছে সেটা সবাইকে জানাচ্ছে আর কি। এরপর দেখা যাচ্ছে যে রাঙা ঘুম থেকে উঠে চারপাশটা দেখছে। চারপাশটা কিন্তু রাঙা খুব ঝাপসা দেখছে। ঠাকুরকে বলছে যে আমার চোখটা এরকম কেন করে দিলি, আমার দৃষ্টিটা তুই ফিরিয়ে দে। এরপর চারিদিকটা কিছুক্ষণ ধরে তাকিয়ে দেখছে। দেখার পর দেখছে চারিদিকটা ঝাপসা দেখছে। তারপরে বলছে যে বাড়িতে তো কত কাজ পড়ে থাকে, এইভাবে ঘরে বসে থাকলে হয় নাকি? যাই, আমি বরং নিচে যাই। এই বলে রাঙা কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে বৃন্দা তার হাজব্যান্ডকে নিয়ে ওদিকে সাত্তকীর ঘরে গেছে। বলছে যে তোমাদের সাথে একটা কথা আছে, কিছু জানানোর আছে। তখন সাত্তকী বলছে কি হয়েছে? বলছে যে বাড়িতে নাকি একটা কাজের লোক রাখা হবে, আর সেই কাজের লোকের খরচা নাকি আমাদেরকে আর তোমাদেরকে দিতে হবে, সাত্তকীদেরকে আর বৃন্দাদেরকে। এটা শুনে তো সাত্তকী বলছে আমি এক পয়সাও কাজের লোকের জন্য দেব না। বৃন্দা বলছে চোখের একটা সামান্য কি হয়েছে, তাতে নাকি রাঙা বাড়ির কাজ করতে পারবে না? কেন, এতদিন তো রাঙাই করছিল। আর তাছাড়া এই বাড়িতে যে পিসিমণি তো হাজব্যান্ড মারা যাওয়ার পর তো এখানেই পড়ে আছে দেখছি অদিতিকে নিয়ে। কেন, আজকাল কলকাতা শহরে একটা মানুষের খরচ কতটা? একটা বাড়ি ভাড়া নিতে গেলেও তো 7,000 টাকা লাগে। আর সেই জায়গায় পিসিমণি, তার মেয়ে, ওদের খাওয়া পড়া খরচা, এগুলো সব মিলে আরও 10-15,000 টাকা। তাহলে এতগুলো টাকা আসে কোথা থেকে? অদিতি কিন্তু বাইরে দিয়ে যাচ্ছিল। অদিতি কিন্তু এই কথাগুলো শুনে ফেলে। শুনে কিন্তু অদিতির চোখে জল চলে আসে। বলছে যে দুই মা মেয়ে মিলিয়ে তো কাজটা করতে পারে এই বাড়ির, আর রাঙা না হয় হাতে হাতে কাজটা করে দেবে, তাহলেই তো বাড়িতে কাজের লোক লাগে না। এরপরে অদিতি কাঁদতে কাঁদতে যখন ওখান থেকে চলে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে রাঙা পিছনে দাঁড়িয়ে আছে। রাঙা ঝাপসা ঝাপসা হলেও দেখতে পাচ্ছে যে অদিতি কাঁদছে। তখন বলছে দিদিভাই, তোর চোখে জল কেন? তুই ওদের কথায় কিছু মনে করিস না, ওরা এরকমই কথা বলে, সবার সব কথা ধরতে নেই। এইভাবে বোঝাচ্ছে অদিতিকে। আর বলছে দাঁড়া, বাড়িতে কাজের লোকের কোনো প্রয়োজন নেই, আমি আছি তো, আমি করে দেব, আমি মায়ের সাথে কথা বলছি গিয়ে। এই বলে যখন যেতে যাচ্ছে, তখন রাঙার হাত লেগে একটা জিনিস নিচে পড়ে যায়, আর আওয়াজে ঘর থেকে সাত্তকীরা সবাই বেরিয়ে চলে আসে। বৃন্দা বলছে ও আচ্ছা, এখানে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলে বুঝি অদিতি? তুমি তোমার রাঙা বৌদির কাছে বুঝি আড়ি পাতাটা খুব ভালো করে শিখে গেছো? এইভাবে বলছে। এদিকে সেই সময় কিছুক্ষণের মধ্যে কিন্তু পাঞ্চালি সেখানে চলে আসে, আর পাঞ্চালির বড়। তখন ওরা এসে বলছে কি হয়েছে অদিতি, তুই কাঁদছিস কেন? নিশ্চয়ই এরা তোকে কিছু বলেছে। তখন সাত্তকী বলছে
স্বার্থে ঘা পড়লে না ওরকম চোখের জল অনেক বেরোয়, কান্না পায়, বুঝতে পেরেছিস? আর শোন, বাড়িতে না নতুন কাজের লোক আসছে, তা তুই কত কন্ট্রিবিউট করছিস শুনি? পাঞ্চালি বলছে যদি প্রয়োজন পড়ে তাহলে কন্ট্রিবিউট করতে হবে। তখন অঙ্কুরদা বলছে হ্যাঁ, আমাদের যা দেওয়ার আমরা দেবো। সাত্তকী বলছে এই তুমি চুপ করো, ঠিক আছে? ঘর জামাই, বাড়িতে বসে বসে খাচ্ছ, 1 পয়সা কামানোর মুরদ নেই, আবার বড় বড় কথা বলছো। এভাবে অঙ্কুরদাকে অপমান করছে সাত্তকী। এরপরে পাঞ্চালি রেগে যায়, বলছে তুই মুখ সামলে কথা বল। এরপরে রাঙা কিছু বলতে গেলে বিরক্তি বোধ করে সাত্তকীরা ঘরের ভেতরে চলে যায়। আর রাঙা এদিকে বলছে পাঞ্চালিকে, দিদিভাই তোরা একদম চিন্তা করিস না, কোনো কাজের লোক লাগবে না, আমি আছি তো, আমি সবটা করে দেবো। এই বলে নিচে চলে যায় একলব্যের মায়ের সাথে কথা বলতে। এদিকে দেখা যাচ্ছে নিচে একলব্যের বাবা মা কাজের লোকের সাথে কথা বলছে। কাজের লোককে বলছে কত নেবে? কাজের লোক বলছে 8,500 টাকা। তখন বলছে বাবা এত টাকা? একলব্যের বাবা বলছে। তখন ওদিকে পাঞ্চালিরা বলছে একটু কিছু কম নাও না গো। বলে না না, আর কম করা যাবে না। তখন ওপর থেকে কিন্তু একলব্য নেমে আসে, বলছে যে কোনো কাজের লোক লাগবে না। তখন একলব্যের মা বলছে তুই চুপ করে থাক, একদম একদম একটাও কথা বলবি না। আর রাঙাকে বলছে তুই এভাবে একা একা ওপর থেকে নেমে আসলি কেন? তোর এই পাকামোগুলো না করলেই নয় না, এরপরে কখন পড়ে যাবি, মাথা টাথা ফেটে যাবে, তখন আরেক কেলেঙ্কারি কাণ্ড বাঁধবে। তুই একটু শান্তি দিবি না? তখন ওপর থেকে সাত্তকী আসে, বলে এত আতুপুতু করো না মা, সে নাকি সিঁড়ি থেকে পড়ে যাবে, তার নাকি মাথা ফেটে যাবে। আর বলছে এতদিন আমি বুঝতে পারছি না, এতদিন তো বাড়ির সব কাজ কৃষ্ণা মানে পিসিমণি করতো, আর এখন আবার কাজের লোক রাখার কোন প্রয়োজন আছে? বলছে কাজের লোক মানে তো বাইরের লোক কখন ঘরের মধ্যে ঢুকে পড়বে, এত এত জিনিস সব ছড়ানো আছে। তখন কাজের লোকে শুনে এটা ভালো লাগে না, বলে এ কি, এটা কি বলছিস রে তোরা? বলছে না না, এত কিছু শুনে এই বাড়িতে কাজ করতে পারবো না আমি। এই বলে যখন কাজের লোক চলে যাচ্ছে, তখন একলব্যের মা আটকায় যে দাঁড়াও, তুমি এই বাড়িতে কাজ করবে, ওরা যা বলছে বলুক। তারপর সাত্তকীকে বলছে মুখ সামলে কথা বল, কিভাবে কথা বলছিস তুই? তখন একলব্যের বাবা বলছে আচ্ছা ঠিক আছে, তো 8.5ই ফাইনাল। বলে না 8.5 নয়, আমি 10 নেব। বলে সেটা কথা 10 শুনে আর কি সাত্তকীর বউ সবাই অবাক হয়ে যায়। তখন একলব্যের বাবা বলছে 10 কি রে, তুই তো এক্ষুনি বললি 8.5 নিবি। বলে তখন তো আর জানতাম না যে এটা তো আপনাদের পরিবার নয়, পুরো একদম ফুটবল টিম। তো এতগুলো লোকের ফাইফরমাস খাটা একদম সকাল থেকে রাত পর্যন্ত। আর যা কথাবার্তা ছিঁড়ে দেখে বুঝতে পারছি এদের টপ টু বাটন সব আমাকেই কাজকর্ম করতে হবে, 10-এর নিচে আমি একটাও কাজ করতে পারবো না। বৃন্দা বলছে সে কি গো, এখনো বাড়িতে এলো না, এরকম চ্যাটিস চ্যাটিস কথাবার্তা বলছে। এরপরে মানে রাঙা কিছু বলতে গেলে একলব্যের মা আবারও চুপ করে দিচ্ছে, তুই একদম চুপ করে থাক। এরপর সাত্তকী বলছে টাকাগুলো কে দেবে? আমরা। তখন একলব্যের বাবা বলছে টাকাগুলো আমরা সবাই মিলে একসাথে দেবো, আমি 3,500 টাকা দেবো। তখন বৃন্দারা বলছে আর বাকি টাকা কে দেবে? আমরা। আমরা কাজের লোকের জন্য 1 টাকাও দিতে পারবো না। তখন হাততালি দিচ্ছে একলব্যের বাবা, বা বাবা খুব ভালো, তার মানে পুরো টাকাটা আমাকে দিতে হবে, তাই তো? ওদিকে অঙ্কুরদা বলছে আমাদেরও যতটুকু দেওয়ার আমরা অবশ্যই দেব। একলব্যের মা বলছে কেন তুমি তোমার পেনশনে সব টাকা খরচ করবে? টাকা ওদেরকে দিতে হবে, তোমার ছেলেরা সবাই ইনকাম করে, সাত্তকী তার বড় ভাই সবাই ইনকাম করে, সবাইকে টাকা দিতে হবে। আর যদি তোরা টাকা দিতে রাজি না হোস তাহলেও কোনো অসুবিধে নেই, এটা তো আমাদেরই বাড়ি, তো আমরা সবাই মিলে না হয় কাজটা ভাগাভাগি করে নেব, ঠিক আছে? তো বৃন্দা আর ময়না মিলে 3 দিন দায়িত্ব নেবে এই পুরো ঘরবাড়িটা মোছার, ঝাড়ার, পরিষ্কার করার, আর সমস্ত জামাকাপড় কাচবে, সব বাসন মেজে দেবে। অদিতি আর পাঞ্চালি ডিনারটা দেখে নেবে, ব্রেকফাস্টটা কৃষ্ণার সামনে নেবে, আর রোববারটা আমি দেখে নেবো, ব্যাস হয়ে গেল, তাহলে কোনো সমস্যাই নেই। ময়না বলছে দেখলে তো আমি বলেছিলাম এই কথাগুলো বলো না, আমাদের ঘরে এলো তো 3 দিন, এখন আমরা কি করি? সাত্তকী বলছে এতদিন তো সব ঠিকঠাক নিয়মেই চলছিল, এখন আবার এরকমটা কেন? তখন একলব্যের মা খুব রেগে যায়, তোরা কি ভাবছিস যে তোদের বউরা পায়ের উপরে পা তুলে বসে থাকবে? বাড়িতে 3-3টে বউ আছে, অথচ তারা কোনো কাজ করবে না, আর সব কাজ পিসিমণি আর রাঙা মিলে একা সামলে যাবে এত বড় বাড়ির কাজটা? বড় বড় কথা বলার আগে না, আগে নিচের দিকটা দেখতে হয় যে তোরা কি করিস, তোদের বউরা কি করে এই সংসারে। ভুলে যাস না, থুতুটা ওপর দিকে ফেললে কিন্তু নিজের গায়ে এসে পড়ে। এরপরে সাত্তকী রেগে গিয়ে কিছু বলতে গেলে তার বাবা তাকে চুপ করিয়ে দেয়। কাজের লোক বলছে আপনার কিন্তু হেব্বি দাপট আছে মাসিমা, সেই দিলেন একেবারে, এই বলে কাজের লোক চলে যায়। এরপরে রাঙা কিছু বলতে গেলে একলব্যের মা রাঙাকেও বকা দেয় যে কেন রে, আক্কু আমাকে বারবার করে বলে গেছে ওপর থেকে তুই যাতে একদম না নামিস, ওই সিঁড়ি যাতে তুই না ভাঙিস, তোকে একদম সম্পূর্ণ রেস্টে একদম যত্ন করে রাখতে বলেছে, আর ভালো মতো থাকতে বলেছে তোকে। তোর না সামনে স্টেট চ্যাম্পিয়নশিপ, তুই সেই খেলার কথা না ভেবে তুই বাড়িতে সংসারে কি কাজকর্ম করতে হবে সেগুলো কথা ভেবে যাচ্ছিস। যদি বাড়িতে এক্সট্রা কোনো লোক রাখতে হয়, যদি কেউ টাকা না দিতে চায়, তাহলে আক্কু দেবে বলেছে খরচা, সেই নিয়ে তোকে চিন্তা করতে হবে না। কমসে কম ওই ছেলেটা আমার এই ছেলেগুলোর মতো বেইমান হয়নি, ও কমসে কম নিজের বাবা মায়ের পেনশনের টাকা এইভাবে উড়িয়ে দেবে না, বা এইভাবে তার বাবা মায়ের পেনশনের টাকায় এইভাবে আয়েশ করবে না, যেভাবে তার বাকি ভাইরা বৌদিরা করে। তারপর অদিতিকে বলছে রাঙাকে রেডি করতে, যে খেলার ওখানে যেতে হবে। বলছে খেলতে পারিস বা না পারিস, তোকে তো চেষ্টা করতেই হবে, এইভাবে বলে দিচ্ছে একলব্যের মা। রাঙাও চুপ করে শুনছে, রাঙা শুধু ঝাপসায় দেখে যাচ্ছে চোখে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। দেখা হবে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবে, টাটা।